সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছো। তো আমরা জানছিলাম যে সন্নিবেশ ভগ্নাংশ এবং সন্নিবেশ দক্ষতা। তো এর আগের ক্লাসে আমরা কি দেখেছিলাম যে সাধারণ কিউবিক একক কোষ, দেহকেন্দ্রিক কিউবিক একক কোষের ক্ষেত্রে সন্নিবেশ ভগ্নাংশ, সন্নিবেশ দক্ষতার মান কত, শূন্যস্থানের শতকরা পরিমাণ কত, সেগুলো আমরা গণনা করেছিলাম। আজকে আমরা পৃষ্ঠকেন্দ্রিক কিউবিক একক কোষের ক্ষেত্রে সন্নিবেশ ভগ্নাংশ ও সন্নিবেশ দক্ষতার মান কত সেটা নির্ণয় করব। তো তোমরা জানো যে পৃষ্ঠকেন্দ্রিক কিউবিক একক কোষের ক্ষেত্রে কি হয়, যে উপাদান যে কণিকাগুলো রয়েছে সেগুলো কেবল কণিক বিন্দুতে অবস্থান করা ছাড়াও যে পৃষ্ঠ রয়েছে সে প্রত্যেকটা পৃষ্ঠের কেন্দ্রে অবস্থান করে। তাহলে এ হচ্ছে একটা কি পৃষ্ঠকেন্দ্রিক কিউবিক একক কোষ। যেখানে উপাদান কণিকাগুলো কৌণিক বিন্দুতে অবস্থান করা ছাড়াও যে ছটি পৃষ্ঠ রয়েছে, ছটি পৃষ্ঠের প্রত্যেকটি কেন্দ্রে অবস্থান করে। আচ্ছা, এই হলো কৌণিক বিন্দুতে 8টি কৌণিক বিন্দুতে কি 8টি কণা। এছাড়াও কি যে ছটি পৃষ্ঠ রয়েছে, এটি উপরের পৃষ্ঠ, তার কেন্দ্রে অবস্থান করবে। এটি নিচের পৃষ্ঠ, তার কেন্দ্রে অবস্থান করবে। ডান দিকের পৃষ্ঠ, বাম দিকের পৃষ্ঠ, তাই তো। এইটা হচ্ছে উত্তর দিকের পৃষ্ঠ, দক্ষিণ দিকের পৃষ্ঠ। এইভাবে কি যে ছটা পৃষ্ঠ রয়েছে সেই ছটা পৃষ্ঠে কেন্দ্রে আরও ছটি উপাদান কণিকা অবস্থান করে। তো এ হচ্ছে কি এফসিসি, অর্থাৎ ফেস সেন্টার কিউবিক একক কোষ। প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে তাহলে এই ধরনের একক কোষের ক্ষেত্রে একক কোষে কতগুলো করে উপাদান কণিকা থাকে। তো আমরা যখন আমরা গণনা করেছিলাম তখন দেখেছিলাম যে যেহেতু 8টি কণিক বিন্দুতে 8টি কণিকা রয়েছে, অতএব এক একটির অবদান হচ্ছে 1/8 করে, এবং কত উপাদান কণিকা রয়েছে এরকম 8টি। তাহলে 1/8 ইন্টু 8, তাই তো। প্লাস যেহেতু ছটি পৃষ্ঠে কেন্দ্রে ছটি উপাদান কণিকা অবস্থান করে এবং এক একটি পৃষ্ঠে কণিকার অবদান হচ্ছে হাফ করে, তাহলে এরকম যেহেতু ছটি উপাদান কণিকা রয়েছে তাহলে ইন্টু 6, তাহলে কত হয় 1 + 3 4। অর্থাৎ এই ধরনের ফেস সেন্টার কিউবিক একক কোষের ক্ষেত্রে একক কোষে যে আমরা উপাদান কণার সংখ্যা যদি নির্ণয় করে থাকি তাহলে উপাদান কণার সংখ্যা কত হবে, 4টে হবে। তাহলে একক কোষে কটি কণা দখল করে রয়েছে, 4টি কণা স্থান দখল করে রয়েছে। এবার দেখো, শুধু যদি আমরা একটা ফেসকে শুধু ভালো করে দেখি, যে কোনো একটা পৃষ্ঠকে যদি ভালো করে দেখি, তাহলে ধরো একটা পৃষ্ঠকে এখানে দেখালাম আলাদা করে, এই হচ্ছে এফসিসি কিউবিক একক কোষের একটি পৃষ্ঠকে দেখালাম এইভাবে। তার মানে কি পৃষ্ঠে যে কণিক বিন্দু রয়েছে কি সেই কণিক বিন্দুতে উপাদান কণিকাগুলো তো অবস্থান করে। এছাড়াও যে পৃষ্ঠের কেন্দ্র রয়েছে সেখানেও কি উপাদান কণিকাগুলো অবস্থান করে। এবং এখানে দেখতে পাচ্ছ এই যে উপাদান কণিকাগুলো, এই যে পৃষ্ঠের কেন্দ্রে যে উপাদান কণিকাটা রয়েছে উপাদান কণিকার চারিদিকে কি 4টি উপাদান কণিকা রয়েছে, এবং এই উপাদান কণিকাকে ঘিরে চারিদিকে 4টি উপাদান কণিকা পরস্পরের সঙ্গে রয়েছে। যেমন ধরো ঠিক এই রকমভাবে দেখালে এই একটি, এই দুটি, এই 3টি, এই 4টি। তার মানে কি দেখতে পাচ্ছি পৃষ্ঠের কেন্দ্রে যে উপাদান কণিকাটা রয়েছে সেই উপাদান কণিকাটাকে ঘিরে চারিদিকে 4টি কণা ওর সঙ্গে প্রত্যেকটাকেই স্পর্শ করে রয়েছে, কিন্তু এরা প্রান্তে কণিক বিন্দুতে যে উপাদান কণিকাগুলো রয়েছে সেগুলো কেউ নিজেদের মধ্যে স্পর্শ করে নেই। তাহলে এই যে আমরা একটি পৃষ্ঠ পেয়েছি, পৃষ্ঠটি অনেকটা কার মতো, অনেকটা কি মানে বর্গাকার। তাহলে বর্গাকার আমরা ধরে নিলাম যে পৃষ্ঠের বা যে একক কোষ রয়েছে তার প্রান্ত দৈর্ঘ্য ধরি এ, এবং গোলক কণার ব্যাসার্ধ
সমান সমান হচ্ছে আর। তাহলে যেহেতু আমরা একক কোষে কটি উপাদান কণিকা পেয়েছি 4টি, তাহলে 4টি কণার মোট আয়তন কত হবে? অতএব 4টি গোলক কণার মোট আয়তন কত হবে? 4 ইন্টু 3 পাই আর কিউ। তাহলে কি পেলাম? তাহলে যে 4টি কণা যে পরিমাণ স্থান দখল করে রয়েছে একক কোষে, সে একক কোষের 4টি কণা দখল, মানে যে 4টি কণা যে পরিমাণ আয়তন দখল করে রয়েছে, সেই আয়তনের পরিমাণ কত? 4 ইন্টু 3 পাই আর কিউ, অর্থাৎ 3 পাই আর কিউ। এবং যেহেতু কি একক কোষের প্রান্ত দৈর্ঘ্য এ, তাহলে একক কোষের আয়তন কত হবে? তোমরা সবাই জানো একক কোষের আয়তন কত হবে? এ কিউ। একক কোষের আয়তন সমান কত? এ কিউ। তাহলে আমরা একক কোষের আয়তন পেয়ে গেলাম। এবার এখানে দেখো, যেহেতু এই কণা পরস্পর পরস্পর সঙ্গে স্পর্শ করে রয়েছে, যেহেতু একটি পৃষ্ঠ একটা বর্গাকার, তাহলে এই যে পৃষ্ঠের এটা কি কর্ণ, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য, এটা যদি এ হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য সমান সমান √2a। এবার দেখো, এই বরাবর যেহেতু 3টি গোলকণা পরস্পর পরস্পর সঙ্গে স্পর্শ করে রয়েছে এবং গোলকণার ব্যাসার্ধ কি এখান থেকে আর, এইদিকে একটা আর, এইদিকে একটা আর এবং এইদিকে একটি আর, তাহলে কটি আর হলো? মোট 4 আর। তাহলে আমরা বলতে পারি √2a সমান হচ্ছে 4 আর, তাই তো? তাহলে এ সমান কত হবে? এ সমান হবে 4 আর বাই √2। তাহলে কি আমরা এর মান পেয়ে গেলাম। এবার এর মান এইখানে বসিয়ে পাই, কত হবে? 4 আর বাই √2 তার কিউ সমান কত হবে? 64 আর কিউ বাই 2√2, তার মানে 32 আর কিউ বাই √2। তাহলে এই হলো আমাদের একক কোষের মোট আয়তন। আর কণা দ্বারা অধিকৃত আয়তন কত? এইটা। তাহলে একক কোষের, অতএব একক কোষের সন্নিবেশ ভগ্নাংশ কত হবে? কি 4টি গোলকণার আয়তন বাই একক কোষের আয়তন, তাই তো? তাহলে কত পেলাম এখানে? 16/3 পাই আর কিউব ডিভাইডেড বাই কত হবে? 32 আর কিউব বাই √2। অর্থাৎ এটাকে যদি ক্যালকুলেশন করি কত আসবে? সমান সমান আসবে √2 পাই বাই 6 সমান সমান 0.74। তাহলে কি দেখতে পেলাম? যে সন্নিবেশ ভগ্নাংশের মান হচ্ছে 0.64। তাহলে আমরা সন্নিবেশ দক্ষতা বের করবো এবার। অতএব সন্নিবেশ দক্ষতা সমান কত হবে? 0.74 ইন্টু 100, অতএব 74%। তাহলে কণা দ্বারা অধিকৃত স্থানের শতকরা পরিমাণ কত? 74%। তাহলে শূন্যস্থানের
শতকরা পরিমাণ শতকরা পরিমাণ 100 বিয়োগ 74 ইকুয়াল টু 26%। তাহলে কি দেখতে পেলাম যে শনিবারের দক্ষতা হচ্ছে 74% এবং শূন্যস্থানে শতকরা পরিমাণ হলো 26%। আবার আমরা কি দেখতে পেলাম যে √2a সমান 4r, অর্থাৎ r সমান কত, √2a/4 সমান সমান 0.3535a। এবং এবার আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি না, যে নিকটতম প্রতিবেশী কণাদ্বয়ের মধ্যে দূরত্ব কত। তাহলে দেখো এই যে কর্ণ বরাবর যে কণাগুলো রয়েছে, কণাগুলো কি পরস্পরের সঙ্গে কি স্পর্শ করে রয়েছে। তাহলে নিকটবর্তী কণা দুটি কি হবে, হয় এই দুটো কণা হবে, না হয় এই দুটো কণা হবে, বা এদিক থেকে দেখলে হয় এই দুটো কণা হবে, না হয় এই দুটো কণা হবে। তাহলে এবার নিকটবর্তী কণা দুটোর দ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে, তাহলে এই আর এই আর সমান কত আসছে, 2r। তাহলে আমরা বলতে পারি নিকটবর্তী কণাদ্বয়ের মধ্যে দূরত্ব কত না, সমান 2r। তাহলে আর সমান কত পেলাম একটু আগে, 2 × √2a/4 সমান কত, সমান হচ্ছে 0.707a। তাহলে কি দেখতে পেলাম যে যদি নিকটবর্তী কণার মধ্যে দূরত্ব কত হবে, যে প্রান্ত দৈর্ঘ্য তার এত গুণ। আবার পৃষ্ঠকেন্দ্রিক কিউবিক একক কোষে যে গোলক কণাগুলো স্থান অধিকার করে, সেই গোলক কণার ব্যাসার্ধ কত হবে, যে প্রান্ত দৈর্ঘ্য রয়েছে তার প্রান্ত দৈর্ঘ্যের এত গুণ হবে গোলক কণার ব্যাসার্ধ। তাহলে কি জানলাম আমরা, যে পৃষ্ঠকেন্দ্রিক যে কিউবিক একক কোষ রয়েছে, সেই পৃষ্ঠকেন্দ্রিক কিউবিক একক কোষের সন্নিবেশ ভগ্নাংশ, সন্নিবেশ দক্ষতা, গোলক কণার ব্যাসার্ধ প্রান্ত দৈর্ঘ্যের কত গুণ হবে, নিকটবর্তী কণাদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে, সেগুলো আমরা নির্ণয় করলাম। তাহলে যে আমরা 3 ধরনের কিউবিক সিস্টেম দেখলাম, সাধারণ কিউবিক একক কোষ, দেহকেন্দ্রিক কিউবিক একক কোষ এবং পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, এই 3 ধরনের একক কোষের মধ্যে তাহলে সবচেয়ে সন্নিবেশ দক্ষতা যেটা কোথায় বেশি পেলাম, পৃষ্ঠকেন্দ্রিক কিউবিক একক কোষের ক্ষেত্রে সবচেয়ে আমরা কি বেশি পেলাম। তাহলে আমরা সাধারণ কিউবিক, একটি দেহকেন্দ্রিক এবং পৃষ্ঠকেন্দ্রিক। তাহলে সাধারণ কিউবিক একক কোষের ক্ষেত্রে আমরা সন্নিবেশ ভগ্নাংশ কত পেলাম, সন্নিবেশ ভগ্নাংশ পেয়েছিলাম আমরা 0.524। তাহলে সন্নিবেশ দক্ষতা কত পেয়েছিলাম, 52.4%। দেহকেন্দ্রিকে কত পেয়েছি আমরা, দেহকেন্দ্রিকে পেয়েছিলাম আমরা 0.68। তাহলে সন্নিবেশ দক্ষতার মান কত হবে, 68%। আজকে আমরা কি জানলাম, পৃষ্ঠকেন্দ্রিক। তাহলে পৃষ্ঠকেন্দ্রিকে কত পেলাম, 0.74। তাহলে সন্নিবেশ দক্ষতা হবে 74%। তাহলে দেখতে পাচ্ছি যে সাধারণ কিউবিক একক কোষ, দেহকেন্দ্রিক এবং পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের মধ্যে সবচেয়ে সন্নিবেশ ভগ্নাংশে দক্ষতার মান বেশি, সেটা কোথায়, সেটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক কিউবিক একক কোষের ক্ষেত্রে। তাহলে যে সবচেয়ে যে প্যাকিং হওয়া বা যে সন্নিবেশ কণাগুলি পরস্পরের সঙ্গে ঘনভাবে সন্নিবেশ হওয়ার যে দক্ষতা, সেটা সবচেয়ে বেশি পেলাম আমরা কি পৃষ্ঠকেন্দ্রিক কিউবিক একক কোষের ক্ষেত্রে। তাহলে আমরা জানলাম এই 3 ধরনের কিউবিক সিস্টেমের ক্ষেত্রে সন্নিবেশ ভগ্নাংশ এবং সন্নিবেশ দক্ষতা। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে যে একটি একক কোষের ঘনত্ব কত হয় বা কেলাসের ঘনত্ব কি, সেটা আমরা বের করবো কি করে। তো এরপর আমরা জানবো যে কেলাসের ঘনত্ব।
আচ্ছা, তো কেলাসের ঘনত্ব কি না, কেলাসের মধ্যস্থ যে একক কোষ রয়েছে সেই একক কোষে উপস্থিত কণার সংখ্যার উপর নির্ভরশীল হয় যে কেলাসের ঘনত্ব কত হবে। একক কোষে কণার সংখ্যা যত বেশি হবে কেলাসের ঘনত্ব কি হবে তত বেশি হবে, এবং কেলাসের এই ঘনত্ব সাধারণত এক্স রশ্মি বিচ্ছুরণের সাহায্যে কি করা হয়, নির্ণয় করা হয়। তো আমরা আজকে সেই কেলাসের ঘনত্ব দেখব। তো কেলাসের ঘনত্ব এখানে মূলত আমরা দু ধরনের কেলাসের ক্ষেত্রে দেখব। একটা হচ্ছে কি মৌলঘটিত কিউবিক কেলাসের ক্ষেত্রে, এবং আরেকটি হচ্ছে আয়নীয় যৌগের কিউবিক কেলাসের ক্ষেত্রে। তো প্রথমে যেটা জানবো আমরা সেটা হচ্ছে কি যে মৌলঘটিত কিউবিক কেলাসের ক্ষেত্রে ঘনত্ব কত হবে। কিউবিক কেলাসের ঘনত্ব, তো মৌলঘটিত কিউবিক কেলাসের ক্ষেত্রে কি, যেখানে উপাদান কণিক হিসাবে কি থাকবে, মৌলের কেবলমাত্র পরমাণুগুলোই থাকবে, এবং সেই পরমাণুগুলো কি হবে বিভিন্ন ত্রিমাত্রিকভাবে সজ্জা বা বিন্যাসের মাধ্যমে কি তৈরি করবে, মৌলঘটিত কিউবিক গ্লাস। এবং মৌলঘটিত কিউবিক গ্লাসের ক্ষেত্রে আমরা ঘনত্ব কি করে পাবো, তো তা তো ধরে নিতে পারি যে যে মৌলঘটিত যে কিউবিক গ্লাস রয়েছে সেই মৌলঘটিত কিউবিক গ্লাসে যদি ধরে নিলাম যে একক কোষ রয়েছে, সেই একক কোষের প্রান্ত দৈর্ঘ্য সমান সমান কি এ, তাই তো। সে তাহলে কি হচ্ছে যে মৌলঘটিত যে কিউবিক ক্লাস রয়েছে সে মৌলঘটিত কিউবিক ক্লাস কি হতে পারে, সেটা কি পৃষ্ঠকেন্দ্রিক হতে পারে, দেহকেন্দ্রিক হতে পারে, বা সাধারণ কিউবিক হতে পারে। তো যে কোনো তিনটের মধ্যে কি একটি হতে পারে। তো ধরে নিলাম যে একক কোষের প্রান্ত দৈর্ঘ্য এ, এবং ধরে নিলাম যে প্রতি একক কোষে কণার সংখ্যা কণার সংখ্যা সমান সমান কত, জেড। অর্থাৎ জেড যদি সেটা সাধারণ কিউবিক সিস্টেম হয়ে থাকে তাহলে কি হবে, জেডের মান 1 হবে। যদি সেটি দেহকেন্দ্রিক হয়ে থাকে জেডের মান কত হবে, 2 হবে। এবং পৃষ্ঠকেন্দ্রিক হয়ে থাকলে জেডের মান কত হবে, 4 হবে। আচ্ছা, এবার ধরে নিলাম যে যে মৌল দ্বারা কিউবিক গ্লাসটি তৈরি সেই মৌলের পারমাণবিক ভর ধরে নিলাম এম। তাহলে মৌলের পারমাণবিক ভর ইকাল টু কত, এম। তাহলে মৌলের পারমাণবিক ভর যদি এম হয় তাহলে ওই মৌলের পরমাণুর প্রকৃত ভর কত হবে। অতএব প্রকৃত ভর কত হবে, মৌলের প্রকৃত ভর সমান কত হবে, এম বাই এন, যেখানে এনটা কি, এন হচ্ছে কি অ্যাভোগাড্রো সংখ্যা, তাই তো, অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে একটি মৌলের পরমাণুর প্রকৃত ভর কত হলো, এম বাই এন, এবং প্রতি একক কোষে কণার সংখ্যা কত রয়েছে, জেড রয়েছে। তাহলে যদি একক কোষে কণা জেড সংখ্যক যদি কণা হয়ে থাকে এবং এক একটি কণার প্রকৃত ভর যদি এম বাই এন হয়ে থাকে, তাহলে একটি একক কোষের মোট ভর কত হবে, তাই একটি একক কোষের ভর হবে, অতএব একক কোষের ভর হবে ভর সমান কি হবে, কণার সংখ্যা ইন্টু কণার প্রকৃত ভর। অর্থাৎ তাহলে কি লিখতে পারি, কণার সংখ্যা জেড এবং প্রকৃত ভর এম বাই এন। তাহলে কি হলো, আমরা একক কোষের কণার ভর পেয়ে গেলাম। এবার যেহেতু আমরা যদি ধরে নিয়েছি যে একক কোষের প্রান্ত দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে একক কোষের যদি প্রান্ত দৈর্ঘ্য এ হয় তাহলে একক কোষের আয়তন কত হবে। অতএব একক কোষের আয়তন কত হবে, অবশ্যই কত হবে, এ কিউ হবে। তাহলে আমরা একক কোষের ভর পেয়ে গেলাম, একক কোষের আয়তন পেয়ে গেলাম, তাহলে নিশ্চয়ই কি আমরা একক কোষের ঘনত্ব বের করতে পারবো। তাহলে একক কোষের ঘনত্ব কত হবে, অতএব একক কোষের ঘনত্ব কত হবে, ভর বাই আয়তন। তাহলে ভর কত পেয়েছি আমরা, 80 পেয়েছি, বাই আয়তন 80। তাহলে জেড ইন্টু এম বাই এন ডিভাইডেড বাই কী হবে, এ কিউ। অতএব কত হবে, জেড ইন্টু এম বাই এ কিউ ইন্টু এন। তাহলে এইভাবে কী পাবো আমরা, যে একক কোষের যে ঘনত্ব সেটা আমরা পেয়ে গেলাম। একক কোষের ঘনত্ব রো সমান জেড ইন্টু এম বা এ কিউ ইন্টু
এন, অর্থাৎ একক কোষের উপাদান কণিকার সংখ্যা মৌলের পারমাণবিক ভর বাই একক কোষের আয়তন ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এর দ্বারা আমরা কী করতে পারি, একক কোষের ঘনত্ব পেয়ে যেতে পারি। এবং কোন একটা কেলাসের ঘনত্ব এবং একক কোষের ঘনত্ব কী হবে, দুটোই একই হবে। তাহলে একক কোষের ঘনত্ব যা, ওই কেলাসের ঘনত্ব তাই। কারণ যেহেতু কী হয়, ওই ধরনের কেলাসগুলো এই একক কোষ নিয়ে গঠিত হয় এবং কতগুলি একক কোষ, অনেক সংখ্যক একক কোষগুলো কী হয়, ত্রিমাত্রিকভাবে পরস্পর কী হয়, সজ্জা বা বিন্যাসের মাধ্যমে কী হয়, যে বৃহৎ আকারের ক্লাস এটি উৎপন্ন হয়। তাহলে আমরা বৃহৎ আকারের ক্লাসের ঘনত্ব যেটা যেটা পেয়ে থাকবো কি, একক কোষের ঘনত্ব কি, সে একই পেয়ে থাকবো। তাহলে একক কোষের ঘনত্ব যেটা হবে কি, ওই যে ক্লাস রয়েছে মৌল ঘটিত কিউবিক ক্লাস, তারও ঘনত্ব কী হবে, এইটিই হবে। তাহলে আমরা কী বের করলাম, মৌল ঘটিত কিউবিক ক্লাসের ঘনত্ব পেয়ে গেলাম। এবার আমরা জানবো যে আয়নীয় যৌগের কিউবিক ক্লাসের ঘনত্ব। তোমরা জানো যে আয়নীয় যৌগের ক্ষেত্রে কি হয়, আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনো মৌলের পরমাণু বা অণুর কোনো অস্তিত্ব থাকে না, সেখানে কি হয়, কেবলমাত্র আয়নের অস্তিত্ব রয়েছে। তো আমরা এবার বের করব আয়নীয় যৌগের কিউবিক ক্লাসের ঘনত্ব। ঠিক একইভাবে আমরা কি করব, আয়নীয় যৌগের ক্ষেত্রে কিউবিক ক্লাসের ঘনত্ব আমরা বের করব। কিন্তু এখানে শুধু পার্থক্য এইটুকুই যে এই ধরনের কিউবিক ক্লাসের ক্ষেত্রে আমরা এখানে কখনোই পারমাণবিক ভর না নিয়ে এখানে আমরা কী নিব, এখানে নেব আমরা সংকেত ভর। তার কারণ তোমরা জানো যে আয়নীয় যৌগের ক্ষেত্রে যেহেতু এখানে আয়নের অস্তিত্ব রয়েছে, এখানে পরমাণু বা অণুর কোনো অস্তিত্ব নেই, সেই কারণে আমরা এখানে পারমাণবিক ভর বা আণবিক ভর এগুলো ব্যবহার করি না। তার পরিবর্তে কী ব্যবহার করে থাকি, আমরা সংকেত ভর ব্যবহার করে থাকি। তাহলে ঠিক একইভাবে ধরো জেড হলো একক কোষে কণার সংখ্যা, আর এম হলো যৌগের সংকেত ভর। কি ব্যবহার করে থাকি আমরা, আয়নের ক্ষেত্রে বা যোগের ক্ষেত্রে ব্যবহার করতে, আয়নের যোগের ক্ষেত্রে ব্যবহার করে থাকি আমরা সংকেত ভর। তাহলে এম যদি হলো সংকেত ভর হয়, জেড যদি কি হয়, কণার সংখ্যা হয়, ধরি এ হলো একক কোষের প্রান্ত দৈর্ঘ্য। তাহলে একক কোষের প্রান্ত দৈর্ঘ্য কত হয়েছে, এ, এবং অ্যাভোগাড্রো সংখ্যা তো এন জানোই। তাহলে ঠিক একইভাবে এ কেসে আয়তন কত হবে, ঘনত্ব কত হবে, একক কোষের ঘনত্ব, একক কোষের ঘনত্ব রো সমান হবে ঠিক একইভাবে কণার সংখ্যা, একক কোষে উপস্থিত কণার সংখ্যা জেড ইন্টু এম, অর্থাৎ এম কি, যে আমরা কি নিয়েছি, সংকেত ভর ইন্টু সংকেত ভর, তাই তো, বাই, তাহলে একক কোষের আয়তন কত হবে, এ কিউ, অতএব এ কিউ ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে পার্থক্য কি, পার্থক্য শুধু এখানে যে এখানে আমরা মৌলঘটিত ক্লাসের ক্ষেত্রে পারমাণবিক ভর ব্যবহার করেছিলাম, এখানে মৌলঘটিত এখানে আয়নীয় যৌগের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো, এখানে সংকেত ভর ব্যবহার করব। তো ঠিক এইভাবে কী হবে, তাহলে এইভাবে আয়নীয় যৌগের কিউবিক ক্লাসের ঘনত্ব আমরা নির্ণয় করব। আচ্ছা, তাহলে এইভাবে আমরা কী বের করলাম যে ক্লাসের ঘনত্ব, মৌলঘটিত ক্লাসের ক্ষেত্রে কী হয়, আয়নীয় যৌগের ক্লাসের ক্ষেত্রে ঘনত্ব কীভাবে নির্ণয় করা হয় সেটা আমরা জানলাম। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে কঠিন পদার্থের সন্নিবেশ। আচ্ছা, কঠিন পদার্থের সন্নিবেশ কি, যে প্যাকিং ইন সলিডস। তো কোনো একটি কেলাসে গঠনের সময় কী হয়, যে কেলাসের যে গঠনকারী কণাগুলো রয়েছে তারা কী করে, যে যতদূর সম্ভব পরস্পরের কাছাকাছি আসতে চায় এবং এর ফলে কেলাসটিকে হয় সর্বোচ্চ সম্ভাব্য ঘনত্ব এবং স্থায়িত্বের অধিকারী হয়ে থাকে। এবং বিভিন্ন কেলাসে যেহেতু গঠনকারী কণাগুলোর আকার ও আকৃতি বিভিন্ন হয়, সেই কারণে কেলাসের কণাগুলির সন্নিবেশ অর্থাৎ প্যাকিংটাও কী হবে, বিভিন্ন প্রকারের হয়ে থাকে। তো আমরা এই যে কঠিন পদার্থের ক্ষেত্রে যে এই যে উপাদান কণিকাগুলোর এই যে প্যাকিং, সেই প্যাকিংগুলো আমরা প্রথমে একমাত্রিকভাবে এবং দ্বিমাত্রিকভাবে, এরপরে কি জানবো আমরা, যে ত্রিমাত্রিকভাবে কীভাবে উপাদান কণিকাগুলোর প্যাকিং হয়। তো প্রথমেই জানবো আমরা একমাত্রিক ভাবে। তো
তাহলে প্রথমে আমরা জানব যে একমাত্রিক ঘন সন্নিবেশ কি করে হয়। অর্থাৎ একমাত্রিকের ক্ষেত্রে কি, একমাত্রিকের ক্ষেত্রে কেবলমাত্র এই প্রকার একমাত্রিক ঘন সন্নিবেশের ক্ষেত্রে যে একই আকারের গোলক কণাগুলো একটি সারিতে পরস্পরকে স্পর্শ করে থাকে। তাহলে যে কোনো একটি সারি বা একটি সরলরেখা বরাবর আমরা কি করব, কল্পনা করব। তাহলে এইভাবে গোলক কণাগুলো কি হবে, একটি সারি বরাবর পরস্পরকে কি স্পর্শ করে এই ধরনের সন্নিবেশ কি হয়, প্যাকিংটা তৈরি হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছ, দেখো যে একটি গোলকণার প্রত্যেকটি গোলকণার কি উভয় পার্শ্বে দুটো করে গোলকণা রয়েছে। সেই কারণে এই ক্ষেত্রে এক একটি গোলকণার সর্বগাঙ্ক সংখ্যা বা কোঅর্ডিনেশন সংখ্যা কত হয়, কোঅর্ডিনেশন সংখ্যা 2 হয়। কোঅর্ডিনেশন সংখ্যা কত, 2। তাহলে এইভাবে কি পেয়ে থাকি আমরা, একমাত্রিক ঘন সন্নিবেশ। অর্থাৎ যে একটি সরলরেখা বরাবর যে উপাদান কণিকাগুলো রয়েছে বা গোলক কণাগুলো রয়েছে, সেই গোলকণাগুলো যখন পরস্পর সঙ্গে স্পর্শ করে এইভাবে একটি সরলরেখা বরাবর সজ্জিত হয়ে থাকে, তখন আমরা কি পেয়ে থাকি, একমাত্রিক ঘন সন্নিবেশ, অর্থাৎ ক্লোজ প্যাকিং ইন ওয়ান ডাইমেনশন। তাহলে আমরা একমাত্রিকভাবে কি বের করলাম যে ঘন সন্নিবেশ কত হয়। এরপরে আমরা কি জানবো, যে এরপরে জানবো আমরা দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ কি, ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ কি, এবং সেক্ষেত্রে উপাদান কণিকাগুলো কিভাবে সজ্জিত হয়ে থাকে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।